where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শ্রী শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের সহশিক্ষক। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে তথা মালদা জেলা স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। এই ক্রুশিয়াল মোমেন্টে মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, তার জন্য আমরা সবাই জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করব এই উদ্যোগ সফল হবে। এই আশা রেখে আমি আজকের পাঠ্যবিষয়, দ্বাদশ শ্রেণীর পাঠ্যবিষয় ভেক্টর অ্যালজাব্রার মধ্যে ঢুকে পড়ছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর অ্যালজাব্রা, ভেক্টর বীজগণিত। প্রথমত ভেক্টর কি জানতে হবে। তার আগে আমরা নিচু ক্লাসে শিখেছি যে ভৌত রাশি। ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে বলা হয় ভৌত রাশি। পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই বলা হয় ভৌত রাশি। এই ভৌত রাশির দুটো ভাগ, একটা হচ্ছে স্কেলার রাশি, এক নম্বর হচ্ছে স্কেলার রাশি, আর দুই নম্বর হচ্ছে ভেক্টর। ভেক্টর রাশি। তাহলে আজকে আমরা এই ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমত বলে দিই যে স্কেলার রাশি। স্কেলার রাশি সেই রাশিগুলো যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাদের বলা হয় স্কেলার রাশি। যেমন আয়তন, ক্ষেত্রফল ইত্যাদি। এবার ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি বলি যাদের মান এবং অভিমুখ দুটোই আছে, মান এবং অভিমুখ দুটোই আছে, তাদের বলা হয় ভেক্টর, ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি। এবার ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে কি বললাম যে আমরা ভেক্টর রাশি নিয়েই আজকে আলোচ্য বিষয়। ভেক্টর একটা নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ একটা যদি চলমান বিন্দু এ অবস্থানে ছিল, এখান থেকে বি অবস্থানে গেল, তাহলে এই যে এবিকে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ একটি সরল রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়। এ বি এবং এইখানে একটা তীর চিহ্ন দেওয়া হয়, তাহলে ভেক্টর প্রকাশ করে। এ থেকে বি অর্থাৎ এবি একটি ভেক্টর, বা সংক্ষেপে স্মল লেটারের উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তাহলে বোঝা গেল যে ভেক্টর রাশি কি, ভেক্টর কি। তাহলে এই যে এবি ভেক্টরের এ বিন্দুটাকে বলা হয় প্রারম্ভিক বিন্দু, ভেক্টরের প্রারম্ভিক বিন্দু, এবং বি বিন্দুকে বলা হয় অন্তিম বিন্দু। এই এবি ভেক্টরকেই সংক্ষেপে আমরা ভেক্টর এ দ্বারা প্রকাশ করতে পারি। এবার কতগুলি ভেক্টর আছে তাদের সম্বন্ধে জানতে হবে। যেমন অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর, আমি এখনই বললাম
যে এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু, বি হচ্ছে অন্তিম বিন্দু। যদি কোনো ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হয় তাহলে সেই ভেক্টরকে বলা হবে অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। এই ভেক্টরের মান, তার আগে বলে নিই যে এবি ভেক্টরের মান হচ্ছে মডিউলাস এবি, মানে এবি হচ্ছে এবি ভেক্টরের মান বা মডিউলাস এবি ভেক্টর। এইটা হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর। এবার শূন্য ভেক্টরের মান কি? যেটা শূন্য ভেক্টর বললাম, শূন্য ভেক্টরের মান সে শূন্য, অর্থাৎ শূন্য ভেক্টরের মান শূন্য এবং এটাকে ডিনোট করা হয় জিরো। এই জিরো ভেক্টর এর মান হচ্ছে জিরো, অর্থাৎ মডিউলাস অফ জিরো ভেক্টর সমান জিরো। এরপরে আমাদের হচ্ছে যে একক ভেক্টর কাকে বলে? যে এই ভেক্টরের যে এবি ভেক্টর এখানে বা এ ভেক্টর যেই হোক, যদি কোনো ভেক্টরের মান বা মডিউলাস যদি এক হয় তাহলে সেই ভেক্টরকে বলা হবে একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান 1 অথবা ভেক্টরের মডিউলাস 1 তাহলে তাকে বলা হবে একক ভেক্টর। যেমন এ ভেক্টরের একক ভেক্টরকে এ ভেক্টরের অভিমুখে যদি আমরা একক ভেক্টরকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? এ ক্যাপ সমান এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর। এটা হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এ ভেক্টর। এবার সমান ভেক্টর, দুটি ভেক্টর কখন সমান হবে? এটা আমাদের জানতে হবে, দুটি ভেক্টর কখন সমান হয়। এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে যে দুটি ভেক্টর সমান হলে তাদের মান তো সমান হতেই হবে। অর্থাৎ এবি একটা ভেক্টর, এটা এ দিয়ে প্রকাশ করা হলো, আর একটা সিডি ভেক্টর যাকে বি দিয়ে প্রকাশ করব, তাদের মান যেমন সমান হবে অভিমুখ অভিন্ন হবে। অর্থাৎ তাহলে এখানে একটা সিডি এটাকে যদি বি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এই যে দুটো ভেক্টর এ এবং ভেক্টর বি এর মান সমান, মানে অভিন্ন, এবং তাদের অভিমুখ অভিন্ন, এইভাবে হতে পারে। তাহলে এই দুটো ভেক্টর দেখো দুটোই একই অভিমুখে আছে, অর্থাৎ এই ভেক্টর দুটো সমান্তরাল। তাহলে লেখা যাবে যে এ সমান এ ভেক্টর সমান বি ভেক্টর। অথবা এইরকম হতে পারে, একটা রেখা, একই রেখাতে এটা এ ভেক্টর এ অভিমুখে, এইটা বি ভেক্টর। অর্থাৎ এবি এখানে এবি যে মড এবি মডুলাস সিডি, এবি ভেক্টর মান এবং সিডি ভেক্টরের মান সমান এবং অভিমুখী অভিন্ন। এটা সমান্তরাল সরলরেখা বরাবর ক্রিয়া করেছে। এইখানে দেখলে দেখা যাবে একই রেখা অর্থাৎ সমরেখ, যে এবি সমান বিসি এবং অভিমুখ এক। তাহলে এই দুটো ভেক্টর সমান হবে। অর্থাৎ দুটো ভেক্টরের যখন মান এবং অভিমুখ অভিন্ন হবে তখন তাদেরকে বলা হবে সমান ভেক্টর। এরপরে হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর যে দুটি ভেক্টরের মান কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়। দুটি ভেক্টরের মান সমান কিন্তু পরস্পর বিপরীতমুখী, তাহলে সেই ভেক্টরগুলিকে পরস্পরের
বিপরীত ভেক্টর বলা হয়। অর্থাৎ একটি ভেক্টর যদি এ হয়, এ ভেক্টর, আর একটি ভেক্টর যদি বি হয়, তাহলে এই দুটো ভেক্টর বিপরীতমুখী কখন হবে? যখন সমান, বা বিপরীত ভেক্টর কখন হবে? যখন এ এবং বি সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। বা এই রকম এ বি ভেক্টর সমান মাইনাস বি এ ভেক্টর, মাইনাস বি এ ভেক্টর, অর্থাৎ এ বি এবং বি এর মান সমান কিন্তু এদের অভিমুখ বিপরীত। এবার হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর নাম শুনেই বোঝা যাচ্ছে যে দুটি ভেক্টরের যেসব ভেক্টরের অভিমুখ অভিন্ন তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। অর্থাৎ এখানে যেটা বলেছিলাম সদৃশ ভেক্টর, এইরকম দুটো ভেক্টর অভিমুখ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুটি ভেক্টরের অভিমুখ যদি অভিন্ন হয়, অথবা যেটা একটু আগে করলাম এ বি আর এটা বিসি, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, অভিমুখ অভিন্ন, তাহলে এদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। এবার পাশাপাশি অসদৃশ ভেক্টর, অভিমুখটা বিভিন্ন মানে বিপরীত হবে। অসদৃশ ভেক্টর হচ্ছে দুটি ভেক্টরের দিক বিপরীতমুখী, তাহলে তাদেরকে বলা হয় অসদৃশ ভেক্টর। এবার সদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর, এই ভেক্টরগুলিকে সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল হবে অথবা সমরেখ ভেক্টর হবে। সদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর দেখেই বোঝা যাচ্ছে যে এরা সমান্তরাল অথবা সমরেখ হবে। তাহলে এই দুটো ভেক্টর সমান্তরাল বা সমরেখ ভেক্টর, বা সদৃশ ও অসদৃশ ভেক্টরকে সমরেখ ভেক্টরও বলা হয়। এবার দেখো যে ভেক্টর এ এবং ভেক্টর বি এরা সদৃশ ভেক্টর, এরা এবং সমান্তরাল ভেক্টরও বটে। তাহলে এদের কি হবে? যে ভেক্টর এর ইউনিট ভেক্টর কি? এর একক ভেক্টর এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। আর বি ভেক্টরের একক ভেক্টর কি হবে? বি ভেক্টর বাই মডুলাস বি ভেক্টর। তাহলে এইটাও একক ভেক্টর, এইটাও একক ভেক্টর, তাহলে একক ভেক্টর দুটো সমান হয়ে যাবে। তাহলে এ ভেক্টর বাই মডিউলাস এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বাই মডিউলাস বি ভেক্টর। তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে এ ভেক্টর সমান এ ভেক্টর এ বাই ভেক্টর বি ইন্টু বি ভেক্টর। তাহলে ভেক্টর এ যে মডিউলাস অফ এ ভেক্টর এবং মডিউলাস বাই বি ভেক্টর, এটা একটা স্কেলার রাশি। এইটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এটা এক্স, তাহলে কি পাচ্ছি এটা? তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর সমরেখ হয় বা সমান্তরাল হয়, তাহলে আমরা লিখতে পারবো ভেক্টর এ সমান এক্স ইন্টু ভেক্টর বি। বোঝা গেল সমান্তরাল এবং সমরেখ ভেক্টর। এরপরে হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। এরা শুনেই বোঝা যাচ্ছে সমপ্রারম্ভিক, অর্থাৎ যেসব ভেক্টরের মানে প্রাথমিক বিন্দু বা প্রারম্ভিক বিন্দু একই সেম, তাদের বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। এবার হচ্ছে যে ভেক্টরের যোগ বা বিয়োগ, ভেক্টরের যোগ এবং বিয়োগ কীভাবে প্রকাশ করেন? ভেক্টরের যোগ, প্রথমে ভেক্টরের যোগটা বলি। ভেক্টরের যোগ, যেমন ধরো ও এ, এটা ভেক্টর এ, এটা ভেক্টর এ, আর এ বি
এটা ভেক্টর বি দিয়ে প্রকাশ করা হলো, ঠিক আছে। ধরো ওয়ে ভেক্টর সমান ভেক্টর এ, ওয়ে ভেক্টর সমান এ ভেক্টর, আর এবি ভেক্টর সমান বি ভেক্টর। তাহলে এই যে দুটো ভেক্টর পেলাম, এ ভেক্টরের প্রারম্ভিক বিন্দু ও, আর এবি ভেক্টরের অন্তিম বিন্দু বি, অর্থাৎ এই প্রথম ভেক্টর এর প্রারম্ভিক বিন্দু ওকে এবি ভেক্টরের অন্তিম বিন্দু বি এর সাথে যোগ করলে যে ভেক্টর পাবো ওবি, এইটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল, অর্থাৎ ওবি হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? তাহলে এই নিয়মটাকে বলা হয় ভেক্টরের ত্রিভুজ যোগসূত্র। ত্রিভুজ যোগসূত্র ওএ প্লাস এবি সমান ওবি। এবার এই ভেক্টরটাই দেখি, এখানে যদি এবিকে বি ভেক্টরটাকে বিপরীত দিকে করা হয়, যদি বিপরীত দিকে হয়, এটা সি বিন্দু দিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, যেহেতু বিপরীত ডিরেকশনে এলো এইদিকে মাইনাস বি ভেক্টর, তাহলে ওসি যুক্ত করলাম। তাহলে এইখানে ওসি কি হচ্ছে, যে এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফল, তাহলে এখানে ওসি কি পাচ্ছি, অতএব ওসি ভেক্টর সমান ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ওএ ভেক্টর ভেক্টর এ আর প্লাস এসি ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর, সমান হচ্ছে এ ভেক্টর ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। বোঝা গেল? এবার দুটি ভেক্টরের যোগ বিনিময় নিয়মকে সিদ্ধ করে। দুটি ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। কেমন? ধর ভেক্টর এ আর ভেক্টর বি এর যোগফল হচ্ছে এ প্লাস বি, এটা বিনিময় নিয়ম, অর্থাৎ ভেক্টর বি প্লাস ভেক্টর ই, এই নিয়মটাকে সিদ্ধ করবে সবসময়। ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। কি হবে? এখানে দেখো, এটা করে দেখো একটু, ও এ, এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা এ বি, এটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর, তাহলে ও এ ভেক্টর হচ্ছে এ এবং এ বি ভেক্টর হচ্ছে ভেক্টর বি। তাহলে ও বি যুক্ত করলে আমরা কি পাই, একটু আগে দেখালাম, এই ও বি ভেক্টর হচ্ছে ও বি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর। এবার এই যে ও এ এবং ও বি এই দুটোকে বাহু নিয়ে যদি একটা সামান্তরিক সম্পূর্ণ করি, তাহলে ও এ এইরকম হবে একটা সামান্তরিক, ও এ বি সি এই একটা সামান্তরিক, অর্থাৎ এ বি সমান্তরাল ও সি। তাহলে এই ও সি ভেক্টরটা কি হবে, যেহেতু এ বি এর সমান্তরাল, এইটাও হচ্ছে বি ভেক্টর, আর ও এ সমান্তরাল হচ্ছে সিবি, তাহলে সিবি ভেক্টর হচ্ছে এ ভেক্টর। সমান্তরাল ভেক্টর যেহেতু অভিমুখ একই, তাহলে মানও এক, যেহেতু সিবি সমান ও এ সমান্তরিকের বিপরীত বাহু, সুতরাং ভেক্টরটা সেম হবে। তাহলে এই ত্রিভুজ থেকে পাই, এই ত্রিভুজের সূত্র, ভেক্টর ত্রিভুজের সূত্র থেকে কি পাচ্ছি, তাহলে ওবি, এখানে ওবি সমান ওসি প্লাস সিবি, তাহলে ওবি ভেক্টর সমান এই ত্রিভুজ থেকে ওবি ভেক্টর সমান ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর
ওসি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, আর সিবি ভেক্টর মানে এ ভেক্টর। তাহলে কি পাচ্ছি, ওবি দুটোই ওবি ভেক্টর, এটা ওবি ভেক্টর, এটা ওবি ভেক্টর। তাহলে কি পেলাম, অতএব এ ভেক্টর এ প্লাস ভেক্টর বি সমান ভেক্টর বি প্লাস ভেক্টর এ। এটা হচ্ছে ভেক্টরের যোগ ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। আর একটা হচ্ছে যে ভেক্টরের যোগ প্রক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে। সংযোগ নিয়ম, তিনটে ভেক্টর যদি নিই, মানে তিনটে ভেক্টর নিয়ে যদি দেখি, তাহলে এরা সংযোগ নিয়ম সিদ্ধ করবে। কেমন হবে এটা একটু বলে নিই। ভেক্টরের যোগ প্রক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে। এটা হচ্ছে বিনিময় নিয়ম হলো, এটা সংযোগ নিয়ম। তিনটে ভেক্টর, ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি, এই তিনটে ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা একটা ভেক্টর যোগ এ ভেক্টর, এইটা সমান হবে এ ভেক্টর যোগ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এইটা হচ্ছে ভেক্টরের যোগ ক্রিয়ার সংযোগ নিয়ম। তাহলে একটা হচ্ছে বিনিময় নিয়ম, একটা সংযোগ নিয়ম, এই দুটো নিয়ম মনে রাখতে হবে। এবার হচ্ছে অবস্থান ভেক্টর করব, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি, ধরো ও একটি মূলবিন্দু, অনির্দিষ্ট বিন্দু, ও একটি অনির্দিষ্ট বিন্দু ও, আর ওপি একটি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরকে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হবে। বোঝা গেল যে ওপি ভেক্টরকে, ওই যে ওপি যে ভেক্টরটা পেলাম, এই ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। যদি ছবি দিয়ে প্রকাশ করি যে ওপি, এটা হচ্ছে, এটাকে ধরলাম এ ভেক্টর, এটা এ ভেক্টর, ওপি এ ভেক্টর, আর এটা একটা ভেক্টর ধরলাম ও কিউ বি ভেক্টর। তাহলে যে কিউপি যুক্ত করি, কিউপি যদি যুক্ত করে দিই, তাহলে এই যে পি কিউ ভেক্টরটা কি হবে, পি কিউ ভেক্টর কি হবে। তাহলে ত্রিভুজের যোগসূত্র থেকে কি পাচ্ছি, ওপি প্লাস পি কিউ, একই ডিরেকশনে আছে ওপি প্লাস পি কিউ, অর্থাৎ ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর। তাহলে আমাদের পি কিউ বার করতে হবে, অতএব পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর মানে ভেক্টর বি মাইনাস ওপি ভেক্টর হচ্ছে ভেক্টর এ, অর্থাৎ পি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর এ, কিউ বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর বি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। তাহলে এখানে আমরা কি পেলাম যে পি কিউ ভেক্টর সমান বিটা কি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। বোঝা গেল, এটা মনে রাখতে হবে যে ভেক্টর পি কিউ সমান যেটা শেষ বিন্দু অর্থাৎ অন্তিম বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রারম্ভিক বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে আমরা বলি যে ভেক্টর এক্স ওয়াই সমান কত, তাহলে ভেক্টর এক্স ওয়াই সমান আমরা কি লিখব যে ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এক্স বিন্দুর অবস্থান ভেক্টর।
এবার এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা দুটি ভেক্টর যদি দুটি ভেক্টর এ এবং ভেক্টর বি যে ও কিউ হচ্ছে ভেক্টর এ আর ওপি হচ্ছে ভেক্টর বি, এই দুটি ভেক্টরের অবস্থান ভেক্টর এ এবং ভেক্টর বি যদি এই যে পি কিউ রেখাংশ, এই দুটি ভেক্টর পি কিউ রেখাংশকে যদি m/n অনুপাতে আর বিন্দুতে অন্তর্দ্বিখণ্ডিত করে, এই যে পি কিউ ভেক্টর এ এবং বি ভেক্টর যে সংযোজক ভেক্টর পি কিউ ভেক্টর আর বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আর বিন্দুর অবস্থান ভেক্টর, যদি আর বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা সি ধরি, সি ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ও আর, তাহলে সি ভেক্টরের মানটা কি হবে ইন টার্মস অফ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি? তবে দুটি প্রদত্ত বিন্দু পি কিউ যাদের অবস্থান ভেক্টর, দুটি বিন্দু পি এবং কিউ যাদের অবস্থান ভেক্টর হচ্ছে যথাক্রমে বি এবং এ, পি কিউ সরলরেখা যদি আর বিন্দুতে অন্তর্দ্বিখণ্ডিত হয়, আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয়, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে এখানে আমরা ধরলাম যে আর বিন্দুর অবস্থান ভেক্টর সি, দেখে বুঝতে পারছি, আর আর বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে পি কিউ ভেক্টরটা। আবার বলি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর বি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ, এই পি কিউ সরলরেখা যদি আর বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? পজিশন ভেক্টর কি হবে? তাহলে এখানে দেখো এইটা পিআর, এই পিআরটা আমরা কি পাচ্ছি? পিআর, এখান থেকে পিআরটা কি পাবো? পিআর ভেক্টরটা কি পাবো? ভেক্টর পিআর আগের সূত্র বলতে পারবো যে পিআর সমান হচ্ছে আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর সি মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর বি, এইটা। আর এই আর কিউ ভেক্টর কি হবে? আর কিউ ভেক্টর হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ মাইনাস ভেক্টর আর মানে ভেক্টর সি, আর বিন্দুর অবস্থান ভেক্টর সি। তাহলে এখান থেকে আমরা দেখছি যে পি আর বাই পি কিউ, এই পি আর বাই আর কিউ এটা দেওয়া আছে m/n। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে m ইন্টু আর কিউ সমান n ইন্টু পি আর, এটা। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, আর কিউ বলা আছে a মাইনাস সি, তাহলে m ইন্টু a মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু n ইন্টু পি আর হচ্ছে সি মাইনাস বি ভেক্টর, এটা। তাহলে এখান থেকে সি ভেক্টরটা আমাদের বের করতে হবে, সি ভেক্টর। তাহলে সি ভেক্টর কি করে বার করবো? এদিকেও সি আছে, এদিকেও সি আছে, সব সি গুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে সি ভেক্টর বেরিয়ে যাবে। তাহলে এখানে আছে এনসি আর এখানে আছে এমসি, যাই হোক বাঁ দিকে নিয়ে আসি, বাঁ দিকে তাহলে মাইনাস এমসি
এম অফ সি ভেক্টর, আর এটাকে বাম দিকে নিয়ে আসি মাইনাস এন অফ সি ভেক্টর ইকুয়াল টু এইটা আছে মাইনাস ডান দিকে যাচ্ছে মাইনাস এম এ ভেক্টর মাইনাস এম ইন্টু এ ভেক্টর, এটা ডান দিকে আছে মাইনাস এন ইন্টু বি ভেক্টর। দুই থেকে মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে তাহলে কি হচ্ছে সি ভেক্টর, তাহলে এম প্লাস এন ইন্টু সি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর প্লাস এন ইন্টু বি ভেক্টর। এবার এখান থেকে আমাদের সি ভেক্টর বেরিয়ে যাবে, তাহলে অতএব সি ভেক্টর তাহলে এম প্লাস এন দিয়ে ভাগ হয়ে যাবে, তো এম ইন্টু এ ভেক্টর প্লাস এন ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এখানে এম এবং এনটা হচ্ছে স্কেলার রাশি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই আগে দেখেছিলাম যে একটা সরলরেখা কোনো একটা বিন্দুতে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হলে তার যে বিন্দুতে অন্তর্ভুক্ত তার স্থানাঙ্ক ঠিক একই ফর্মুলাতেই এসছে, যে বাম দিকে অনুপাত ডান দিকের স্থানাঙ্ক প্লাস ডান দিকের অনুপাত বাঁ দিকের স্থানাঙ্ক ডিভাইডেড বাই অনুপাতের সমষ্টি। এবার যদি এটা বোঝা গেল তাহলে যে দুটা অবস্থান ভেক্টর এ এবং বি, এই দুটো ভেক্টর যদি সংযোজক রেখাংশ কোনো বিন্দুতে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে ওই বিন্দুর ভেক্টর পজিশন ভেক্টর হচ্ছে এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। এবার যদি আর বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু হয়, যদি আর বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে কি হবে, এম সমান এন, এম ইকুয়াল টু এন, অর্থাৎ এম ইস টু এন সমান হচ্ছে মধ্যবিন্দু হলো এম সমান এন, অর্থাৎ এম ইস টু এন সমান 1:1 হয়ে যাবে, এম ইস টু এন এর মানটাও 1:1 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু হলে তার ভেক্টর হয়ে যাচ্ছে পজিশন ভেক্টর, এম এর মান 1 এন এর মান 1, তাহলে এ প্লাস বি ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডিভাইডেড বাই 2 যদি আরটা হয় মধ্যবিন্দু। বোঝা গেল? এবার যদি এই পি কিউ রেখাংশকে আর বিন্দু বহির্বিভক্ত করে তাহলে যদি আর বিন্দুতে বহির্বিভক্ত করতো তাহলে তার পজিশন ভেক্টর কি হতো, আমরা জানি আগের সূত্র নিচু ক্লাসের, তাহলে তার পজিশন ভেক্টর হতো কি, এম এ সব মাইনাস প্লাসগুলো মাইনাস চিহ্ন হয়ে যেত, এম এ মাইনাস এন বি ডিভাইডেড বাই এম মাইনাস এন। বোঝা গেল? তাহলে দুটি ভেক্টরকে যদি বহির্বিভক্ত করে এম ইস টু এন অনুপাতে তাহলে সেই বিন্দুতে পজিশন ভেক্টর হয়ে যাবে এম এ মাইনাস এন বি বাই এম মাইনাস এন। তাহলে দুটো ভেক্টরকে অপর একটি ভেক্টর যদি এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে তার পজিশন ভেক্টর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এরপরে আমাদের হচ্ছে যে কোসাইন, দিক কোসাইন, ভেক্টরের দিক কোসাইন বা দিক অনুপাত, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভেক্টরের দিক কোসাইন বা দিক অনুপাত, কোসাইন মানে কস থিটা, এইগুলো কসের সম্পূর্ণ নাম হচ্ছে কোসাইন। তাহলে ভেক্টর সমূহের দিক কোসাইন আগে আমরা কি জানবো, ভেক্টর সমূহের দিক কোসাইন ত্রিমাত্রিক তলে। এক্স অক্ষ ত্রিমাত্রিক তল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এইখানে একটা বিন্দু যদি নিই, বিন্দুটা ঠিক এইখানে বোর্ডে নেওয়া হচ্ছে কিন্তু এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ভাবতে হবে ভালো করে, ত্রিমাত্রিক। এইখানে বিন্দু নেওয়া মানে এটা যে ওয়াই জেড সমতল নেই, এইরকম ফাঁকা জায়গা আছে, এইরকম জায়গায় বিন্দুটা আছে, এইরকম জায়গায় ধরো বিন্দুটা আছে, আর এইটা ধরো এই এক্স অক্ষটাকে যে এইরকম লম্ব আছে তাহলে এইরকম জায়গায় বিন্দুটা আছে, এটা ভেবে নিতে হবে।
যে ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এইটা এই ওয়াই জেড সমতলটা বোর্ড, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষটা ওয়াই জেড সমতলের উপর কিন্তু লম্ব, এই ভেবে করতে হবে। তাহলে এইটা যদি জেড এক্স অক্ষ হয়, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ জেড অক্ষ, তাহলে এইটা বিন্দু একটা এখানে এই সব জায়গাতে একটা বিন্দু আছে যেটা পি, তার স্থানাঙ্ক ধরলাম পি বিন্দু, এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এইটা আমরা জানি যদি শুধু ওয়াই জেড স্থানাঙ্ক হতো তাহলে বিন্দুটা এই বোর্ডের সমতলেই থাকতো, সেখানে এখান থেকে লম্ব টানলে আমরা ওয়াই এর মান পেতাম, এটা ওয়াই, এখান থেকে লম্ব টানলে আমরা জেড এর মান পেতাম। যেহেতু এক্স অক্ষটা ঠিক এইরকম ওয়াই জেড সমতলের উপর লম্ব, তাহলে এইখানে পি বিন্দুটা আছে, তাহলে পি বিন্দুটা লম্ব টানলে বোঝা যাচ্ছে কি হবে, লম্বটা হবে, লম্বটা এইরকম হবে, এখান থেকে লম্বটা এইরকম হবে, আর এখান থেকে লম্বটা এইরকম হবে এক্স অক্ষের উপর। সুতরাং একটু মনে রাখতে হবে। তাহলে আরেকটু এটা নিচে নিই, তাহলে সুবিধা হবে, বা এইটা অক্ষরটাকে একটু বাকি নিয়ে, এটা এক্স অক্ষ, তাহলে এইখানে বিন্দুটা নেই, তাহলে সুবিধা হয় পি বিন্দু এক্স ওয়াই জেড। এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, পি বিন্দু অবস্থান ভেক্টর ওপি। এইটা হচ্ছে পি বিন্দু অবস্থান ভেক্টর ওপি, এটাকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো, আর ভেক্টর, অর্থাৎ ওপি সমান ওপি ভেক্টর সমান আর ভেক্টর, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর যে হচ্ছে আর, কারণ ওপি সমান আর। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে। বুঝতেই পারছো যে এখান থেকে এই বিন্দুটা এখানে আছে, এখান থেকে লম্বটা এইরকম হবে, অর্থাৎ এইখানে লম্বটা হবে এইরকম, ঠিক এটা এক্স অক্ষের উপর লম্ব টানা হলো। এক্স অক্ষের উপর লম্ব, এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, নাম দিলাম পি এ, আর ওয়াই অক্ষের উপর লম্ব সোজাসুজি হবে না যেহেতু ত্রিমাত্রিক, এটা নাম দিলাম বি, আর পি বিন্দু থেকে জেড অক্ষের উপর লম্ব, এটার নাম দিলাম সি। বোঝা গেল? যেহেতু এগুলো লম্ব, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি মনে রাখতে হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা ঠিক এইরকম, এখান থেকে লম্ব আছে, এখান থেকে এটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, আর এটাও 90 ডিগ্রি, লম্ব টেনেছি, আর এটাও 90 ডিগ্রি। এবার এই যে পি ভেক্টরটা, পি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, এই যে পি ভেক্টর অর্থাৎ ওপি এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা কি, এই কোণটাকে যদি আমরা আলফা দিয়ে প্রকাশ করি, আলফা, আর বি এর সঙ্গে কী কোণ করেছে, বি এর সঙ্গে এই কোণটা করেছে, এই কোণটা, এইটা বিটা দিয়ে প্রকাশ করলাম। তা পি ভেক্টর বি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে, এবং জেড অক্ষের সঙ্গে এই গামা কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? তাহলে যে পি ভেক্টর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। যে এই কোণগুলো আলফা, বিটা এবং গামা, এই কোণগুলোকে ওই ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল বলা হয়, ডিরেকশন অ্যাঙ্গেল। আলফা, বিটা এবং গামাকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। এবং এদের কোসাইনের মানগুলো, এদের যে কোসাইনের মান, অর্থাৎ কস আলফা, কস বিটা এবং কস গামাকে বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। তাহলে পি ভেক্টরের দিক কোসাইনগুলো কি হলো, কস আলফা,
কস আলফা, কস বিটা এবং কস গামা। এবার ত্রিভুজ ও এ পি থেকে যদি দেখি, ত্রিভুজ ও এ পি, ত্রিভুজ ও এ পি থেকে যদি আমরা দেখি ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ যোগসূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আলফা কোণ, এটা সূক্ষ্ম কোণ আছে, তার মানে এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওয়েটা ভূমি, ওয়েটা হচ্ছে এক্স, ওয়ের মান হচ্ছে এক্স, ওবির মান হচ্ছে ওয়াই, আর ও সি এর মান হচ্ছে জেড। তাহলে ও এ পি ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে ওয়ে, যার মান এক্স, আর ওপি হচ্ছে অতিভুজ, ওপি অতিভুজ আর। এবার এই যে দিক কোসাইনগুলো পেলাম, দিক কোসাইনগুলো, এই দিক কোসাইনগুলোকে সাধারণত এটাকে এল দিয়ে, এটাকে এম দ্বারা এবং এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কস আলফা সমান এল, কস বিটা সমান এম এবং কস গামা সমান এন। এবার এই ত্রিভুজে দেখি, তাহলে এটা কস আলফা, কি পাচ্ছি? কস আলফা, কস আলফা সমান ভূমি বাই অতিভুজ, আগেই বললাম এটা 90 ডিগ্রি, এটা আলফা সূক্ষ্মকোণ, তাহলে এটা ভূমি এক্স বাই অতিভুজ আর ওপি এক্স বাই এই আর ভেক্টর, এই আর ভেক্টরকে একটু বলে নিই যে ভেক্টর আর এর মান, ভেক্টর আর এর মান সমান আর ধরা হলো, হলো ভেক্টর আর সমান হচ্ছে আর, এই ডিস্টেন্স আর ধরা হলো, তাহলে এক্স বাই আর। তাহলে এখানে কি পেলাম? তাহলে এক্স বাই আর কস আলফা, কস আলফাকে আমরা ধরেছি এল, এই এল, এল হচ্ছে কি ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন, অর্থাৎ এল সমান কস আলফা, এম সমান কস বিটা এবং এন সমান কস গামা। তাহলে এক্স বাই এল ইকুয়াল টু আর, এখান থেকে কি পাচ্ছি? অতএব এক্স সমান এল আর, এক্স সমান এল আর। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এই ত্রিভুজ থেকে ও বিপি ত্রিভুজ থেকে আমরা পাবো ত্রিভুজ ও বিপি থেকে কি পাবো? ওয়াই বাই আর সমান এম, ওয়াই ইকুয়াল টু এম আর। বোঝা গেল? একই রকম ভাবে ত্রিভুজ ও পি সি থেকে, ত্রিভুজ ও পি সি থেকে কি পাচ্ছি? জেড বাই আর সমান এন, অর্থাৎ জেড সমান এন আর, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হলো? পি বিন্দুর স্থানাঙ্ক এল আর কমা এম আর কমা এন আর। এটা এই যে তিনটি সংখ্যা এল আর, এম আর, এন আর, এগুলো কি? তাহলে দেখো এই যদি অনুপাত করি যে এল আর ইজ টু এম আর ইজ টু এন আর, কি হবে? এল ইজ টু এম ইজ টু এন, এল ইজ টু এম ইজ টু এন, অর্থাৎ এই তিনটি সংখ্যা এল আর, এম আর এবং এন আর এরা দিক কোসাইনের সমানুপাতি, দিক কোসাইনের সমানুপাতি। বোঝা গেছে যে আমরা দিক কোসাইন নিয়েছি কি? এল এম আর কে দিক কোসাইন নিয়েছি, যেখানে এল ইকুয়াল টু কস আলফা, আলফা হচ্ছে পি ভেক্টর, এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত আলফা কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সহিত বিটা কোণ উৎপন্ন করেছে এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সহিত গামা কোণ উৎপন্ন করেছে। সেখানে হচ্ছে ডিরেকশন কোসাইন কস আলফা কস বিটা কস গামা, কস আলফা সমান এল, কস বিটা সমান এম আর কস গামা সমান এন, অর্থাৎ এল এম এবং এন কে পি ভেক্টরের ডিরেকশন কোসাইন ধরা হয়েছে। এবার এল আর, এম আর, এন আর এই তিনটে পি বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম।
এবং দেখতে পাচ্ছি যে এরা এরা ওই ডিরেকশন কোসাইনের সমানুপাতি, ডিরেকশন কোসাইনের সমানুপাতি। সুতরাং এই যে তিনটে সংখ্যা এলআর, এমআর, এনআর, এদেরকে বলা হয় দিক অনুপাত, এদেরকে দিক অনুপাত বলা হয়। বোঝা গেল যে এলআর, এমআর এবং এনআরকে এই পি ভেক্টরের দিক অনুপাত বলা হয়। তাহলে দিক কোসাইন এবং দিক অনুপাত, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দিক কোসাইনের সঙ্গে দিক অনুপাতের একটা সম্পর্ক রয়েছে। এবার এই যে দিক অনুপাত, এই দিক অনুপাতগুলোকে যদি আমরা আরও তিনটি সংখ্যা দিয়ে প্রকাশ করি, এটা এ, এটাকে বি আর এটাকে সি। দিক অনুপাত যদি এ বি সি হয় পি ভেক্টরের, তাহলে কি পাচ্ছি? এ ইজ টু বি, এ ইজ টু বি ইজ টু সি সমান এল ইজ টু এম ইজ টু এন, এল ইজ টু এম ইজ টু এন। এবার এই যে তিনটে এই দিক অনুপাত, এটা হচ্ছে দিক কোসাইন। তাহলে দিক অনুপাত দিক কোসাইনের সঙ্গে সমানুপাতি। এবার ওপি যেটা পেলাম, ওপি, তাহলে এই ওপি, ওপির মান কি? ওপি এটার মান হচ্ছে √, ওপি বা মডুলাস অফ আর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? তাহলে আর মডুলাস আর মানে আর, তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এক্স ওয়াই জেড এর মান যদি বসে দিই, এক্স এর মান এল আর, ওয়াই হচ্ছে এম আর, জেড হচ্ছে এন আর, তাহলে এল আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার প্লাস এন আর স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ারটা কমন যাবে, আর স্কোয়ার ইন্টু তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। দুদিক থেকে আর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে আমাদের কি থাকছে? অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। বোঝা গেল? তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ দিক কোসাইনের এলিমেন্ট হচ্ছে দিক কোসাইন, দিক কোসাইনের বর্গের সমষ্টি 1, অর্থাৎ কি পেলাম? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার গামা, কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1। এটা এবার আমাদের মানে দিক অনুপাত থেকে দিক কোসাইন ভাঙবো, দিক অনুপাত থেকে দিক কোসাইনের মানটা আমরা বের করব। এটা বোঝা গেছে? তারপর দেখো নেক্সট আমরা কি পেয়েছি? দিক অনুপাত যদি এবিসি হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান এল ইজ টু এম ইজ টু এন, এল ইজ টু এম ইজ টু এন। দিক অনুপাতের দিক অনুপাত দিক কোসাইনের সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? এ বাই এল সমান বি বাই এম সমান সি বাই এন। এটাকে যদি আমরা ল্যামডা ধরে নিই, ল্যামডা ধরলে আমরা কি পাচ্ছি? এ ইকুয়াল টু এল ল্যামডা বি ইকুয়াল টু এল ল্যামডা এবং সি ইকুয়াল টু এল ল্যামডা।
তাহলে এগুলো দিয়ে যোগ করে দিই। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি পাচ্ছি ল্যামডা ল্যামডা ল্যামডা, তা ল্যামডা স্কোয়ার কমন, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, বোঝা গেছে? এবার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান হচ্ছে 1, তাহলে ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডা সমান করতে পেলাম, অতএব ল্যামডা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমাদের যেটা ছিল এই যে এ বাই এল সমান এল ল্যামডা, অর্থাৎ আমরা যদি এল বার করি এখান থেকে এল বার করি, তাহলে এল সমান কি হচ্ছে এখান থেকে এল, অতএব এল সমান এ বাই ল্যামডা, ল্যামডা মানে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এম সমান কি হবে প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন সমান প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ কি হলো যে এ বি সি হচ্ছে পি ভেক্টরের দিক অনুপাত, সেই দিক অনুপাত থেকে আমরা দিক কোসাইন পেয়ে গেলাম যে এল এম এন, অর্থাৎ প্লাস নিলে কি হবে দিক কোসাইন এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং যদি মাইনাস চিহ্ন নেই তাহলে ডিরেকশন কোসাইন কি হবে মাইনাস এ বাই, এটা মাইনাস 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 মাইনাস, ডিরেকশন কোসাইন আমাদের বেরিয়ে গেল। এবার একটি ভেক্টরের উপাংশ কিভাবে বলবো আমরা, ভেক্টরের উপাংশ একটি ভেক্টরের উপাংশ, ধরো ওপি ভেক্টর এর পজিশন ভেক্টর আর, পি একটি পজিশন ভেক্টর, ওপি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরকে যদি আমরা দুটি ভেক্টরের যোগফল হিসাবে প্রকাশ করতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেমন ধরে এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এই এ ভেক্টরকে বলা হবে আর ভেক্টরের এ ভেক্টর অভিমুখে ভেক্টর উপাংশ, আর বি ভেক্টর অভিমুখে ভেক্টর উপাংশ হচ্ছে বি। বোঝা গেল? তাহলে ভেক্টর আর সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি যদি হয়, তাহলে আর ভেক্টর এ অভিমুখে ভেক্টর উপাংশ ভেক্টর এ, এবং ভেক্টর বি অভিমুখে ভেক্টর উপাংশ ভেক্টর বি। এরপরে যদি এইরকম আসে কোথাও যে আর ভেক্টর সমান এক্স স্কেলার রাশি ইন্টু এ ভেক্টর প্লাস ওয়াই স্কেলার রাশি ইন্টু বি ভেক্টর, এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে আগেই বললাম এ ভেক্টর আর ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে এক্স এ হচ্ছে ভেক্টর উপাংশ এ ভেক্টর অভিমুখে, আর ওয়াই বি
এটাকে যদি আমরা ও এক্স বলে দিই তখন ও এক্স, আর এটা ও ওয়াই। তাহলে ও এক্স বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে এক্স এ, আর ও ওয়াই বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে ওয়াই বি। সেই রকম স্কেলার উপাংশ এক্স বরাবর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই। তাহলে ভেক্টর উপাংশ এবং স্কেলার উপাংশ বোঝা গেল। এবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয়, একটি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়। এটা আমরা সোজা জানি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি ভেক্টরের, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এখানে পি একটি ভেক্টর, অবস্থান ভেক্টর পি বিন্দু, এটা পি বিন্দু অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে। তাহলে এইটা যদি আমরা যুক্ত করি ওপি এই ভেক্টরটাকে ধরলাম আর ভেক্টর আর, ওপি ভেক্টরকে ধরলাম ভেক্টর আর, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। এবার পি বিন্দু থেকে যে লম্ব টানি, পি বিন্দু থেকে লম্ব টানা হলো পিএম, আর ওয়াই অক্ষের উপর লম্ব টানা হলো পিএন। তাহলে এটা হচ্ছে এক্স, এইখান থেকে ওএমটা হচ্ছে এক্স, আর ওএন হচ্ছে ওয়াই। এবার এই ওএক্স অক্ষের উপর একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে 10 বিন্দু। এটাকে স্মল এম দিয়ে প্রকাশ করলাম, স্মল এম বিন্দু। আর এখানে একটা 10 বিন্দু নিলাম, এটা স্মল এম দিয়ে প্রকাশ করলাম 0, 1। যেহেতু এটা এর দূরত্ব ওএম সমান 1, তাহলে এটাকে একক ভেক্টর আই দিয়ে প্রকাশ করলাম, আই ভেক্টর। এর দূরত্বটা তাহলে ওএম সমান আই ভেক্টর, ওই যে ওএম ভেক্টর সমান এটা হচ্ছে আই ভেক্টর ইউনিট ভেক্টর। আর ওএন ভেক্টর ওএন সমান হচ্ছে এটাকে জে ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, দুটোই কিন্তু একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা তো ওএম সমান কত হচ্ছে, ওএম সমান তাহলে এক্স ইন্টু আই, যেহেতু ওএমটা এক্স, তাহলে ওএম ভেক্টর সমান পাচ্ছি এই আই, এটার দূরত্ব হচ্ছে, তাহলে এক্স ইন্টু আই, অর্থাৎ এক্স আই। আর উপর দিকে পাচ্ছি ওএন বা এখান থেকে এমপি, পিএম সমান ওয়াই, তাহলে ওএন সমান ওয়াই। তাহলে ওএন ভেক্টর বা পিএম ভেক্টর সমান হচ্ছে ওএন ভেক্টর সমান জে ইন্টু ওয়াই, অর্থাৎ ওয়াই ইন্টু জে ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র ওএমপি দিয়ে ত্রিভুজ সূত্র আমরা কি পাবো, ওএমপি এই দিয়ে ত্রিভুজ সূত্র কি পেতে পারি, তাহলে ওএম, এই যে ওএম প্লাস এমপি, তাহলে সমান ওপি। তাহলে ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর সমান ওপি ভেক্টর, অর্থাৎ ওপি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর, আর ওএম ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস এমপি ভেক্টর হচ্ছে ওএন ভেক্টর মানে ওয়াই জে। বোঝা গেল? তাহলে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করতে পেলাম যে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। আই কি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এবার এই ত্রিমাত্রিক হতো, কি হতো ত্রিমাত্রিক, অর্থাৎ এদিকে একটা জেড অক্ষ হতো, জেড অক্ষ।
তাহলে জেড অক্ষের উপরে আর একটা বিন্দু আমরা নিতাম যার ইউনিট ভেক্টর ছিল, ইউনিট ভেক্টর যদি কে নিই কে, তাহলে আমাদের কি আসবে একই রকমভাবে চলে আসবে। অতএব তাহলে এখানে বিন্দু তিনটা এক্স ওয়াই জেড, একটা জেড যুক্ত হয়ে যাবে, জেড যুক্ত হয়ে যাবে। তাহলে আর সমান হয়ে যাবে কি, আর ভেক্টর সমান হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, জেড কে। বোঝা গেল? তাহলে দ্বিমাত্রিক তলে এবং ত্রিমাত্রিক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি কে হয়, তাহলে একটি বিন্দু পি, পি এর অবস্থান ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা মনে থাকবে। আর একটু ছোট্ট 1 মিনিটে একটা জিনিস বলে নিই, যে যখন কস আলফা কস বিটা কস গামা যে ডিরেকশন কোসাইনগুলো বললাম, তখন এবার যদি কোনো বিন্দু যদি এক্স ওয়াই সমতলে হয়, এক্স ওয়াই সমতলে যদি কোনো বিন্দু হয়, এক্স ওয়াই সমতলের উপর যদি কোনো বিন্দু হয়, তাহলে তার ডিরেকশন কোসাইনগুলো কি হবে? এক্স ওয়াই সমতলে যদি এই সমতলে কোনো বিন্দু হয় আর এক্স অক্ষের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সঙ্গে, আচ্ছা ওয়াই জেড আগে ধরি, ওয়াই জেড সমতলে, ওয়াই জেড সমতলে যদি আমরা আগে ধরে নিই তাহলে সোজা হবে ওয়াই জেড সমতলে, এই সমতলেই অবস্থিত বিন্দুটা, ওয়াই জেড সমতলে যদি বিন্দু হয় এবং এক্স অক্ষের ওয়াই অক্ষের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ডিরেকশন কোসাইনগুলো কি হবে? তাহলে এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে যদি 30 ডিগ্রি করে, তাহলে জেড অক্ষের সঙ্গে কত করবে? যেহেতু ওয়াই জেড সমতলে অবস্থিত, তাহলে এইটা হবে 60 ডিগ্রি। আর এক্স অক্ষের সঙ্গে কত হবে? এক্স অক্ষের সঙ্গে এর কোণটা কত হবে? এইখানে হচ্ছে এখান থেকে লম্ব হচ্ছে, তাহলে সরাসরি লম্ব, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এই বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে কোণ করবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কোনো বিন্দু যদি ওয়াই জেড সমতলে অবস্থিত হয়, তাহলে তার ডিরেকশন এক্স ওয়াই অক্ষের সঙ্গে ডিরেকশন অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে জেড অক্ষের সঙ্গে হবে 90 - 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, আর এক্স অক্ষের সঙ্গে লম্ব হবে অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ডিরেকশন কোসাইনগুলো কি হবে? cos 30 cos 90, প্রথমে এক্স অক্ষের সঙ্গে cos 90, cos ওয়াই অক্ষের সঙ্গে cos 30 এবং cos 60, cos 60 ডিগ্রি, অর্থাৎ cos 90 মানে 0, cos 30 √3/2 আর cos 60 1/2। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। এবার দ্বিগুণুপাত, যদি বলা হয় দ্বিগুণুপাত কত, তাহলে আমরা দ্বিগুণুপাত জানি যে 0/√, প্লাস মাইনাস √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা স্কয়ার কি হবে? তাহলে দ্বিগুণুপাত, এটা ডিরেকশন কোসাইন হলো, এটা ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। আর দ্বিগুণুপাত, দ্বিগুণুপাত বা দিক সংখ্যা, অনেক সময় দিক সংখ্যাও বলা হয়। দিক সংখ্যা কি হবে? 0 প্লাস মাইনাস সব, এটা 0 স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে হচ্ছে 3/4 প্লাস 1/4 কমা প্লাস মাইনাস √3/2 √3/2 এটা করলে কত হচ্ছে? 3/4 যোগ 1/4, 4/4 মানে 1 হচ্ছে 1 √1, এটা হচ্ছে 1 প্লাস মাইনাস 1/2 তাহলে ডিরেকশন কোসাইন কি হলো? 0 প্লাস মাইনাস 0 কমা প্লাস মাইনাস √3/2 কমা প্লাস মাইনাস 1/2। তাহলে আমাদের ভেক্টর
ভেক্টর সম্পর্কে বিস্তারিতভাবেই আলোচনা করা হলো, প্রাথমিক পর্যায়গুলো, যে ভেক্টর কাকে বলে, ভেক্টর কত প্রকারের ভেক্টর আছে, এবং ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের অবস্থান, বিশেষ করে অবস্থান ভেক্টর, এটা ভালো করে করবে। একটা বিন্দুর অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক তলে এবং ত্রিমাত্রিক তলে কীভাবে নির্ণয় করা হয়, এবং একটা ভেক্টরের দিক কোসাইন ও দিক অনুপাত কি, এদের মধ্যে সম্পর্ক কি, এগুলো তোমরা ভালোভাবে পড়বে, অন্তত কিছুটা না হলেও বুঝতে পেরেছো, আর নিজেরা পড়ে ভালো করে বুঝতে পারবে। পরের দিন আমি এই চ্যাপ্টারের প্রবলেম দিয়ে শেষ করব। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।